বজরংবলীর বার আছে এবং ভিড় কিন্তু চোখে দেখার মতো আছে। আমার গামছা খুলে যাচ্ছে মাথা থেকে, হারিয়ে গেছে দাদা, বুঝতে পারছি না। তোর তো টাকে চুল নেই রে। বন্ধুরা আমাদের সব ব্যাকপ্যাক অলরেডি রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ দাদা ওদিকে সেলফি নিচ্ছে। তো আমরা যেতে চলেছি প্রয়াগরাজ। এখন বাজে সময় রাত্রির 12টা 25, আর আমরা এখন কলকাতা থেকে বেরোচ্ছি প্রয়াগরাজের জন্য। আর দাদা প্রথমবার কিন্তু আমার সঙ্গে রাইড করছে, ঠিক আছে, এর আগে অনেক রাইড করেছে, বাট আমার সঙ্গে প্রথমবার একটা সিঙ্গেল বাইকে আমরা রাইড করছি। তো প্রয়াগরাজে মেনলি যাওয়া হলো 144 বছর পরে একটা মহা যোগ এসে, সেই যোগে স্নান করার জন্য। তো তোমাদের ভাই আজকে রাতে চললো কলকাতাকে বাই বাই করে প্রয়াগরাজের উদ্দেশ্যে। বাকি কথা রোডের মধ্যে হবে। ঘড়িতে সময় হয়েছে 11:15, আর এখন আমরা ক্রস করছি হুগলি সেতু। এই রাইডে তোমাদেরকে অনেক তথ্য দিতে চলেছি রোড সম্পর্কিত, প্রয়াগরাজ যাওয়ার জন্য রোডের কন্ডিশন কি আছে এই মুহূর্তে। যদি তোমরা এই 26শে ফেব্রুয়ারির মধ্যে আসতে চাও তো তারপরে তো রোড খালি হয়েই যাবে। চলে এসেছি শক্তিগড় টোল প্লাজা। ভাই জানি না কোন জায়গায় এসেছি, তবে এখানে কিন্তু সেই পাউরুটি তৈরির গন্ধটা মানে মারাত্মক লেভেলের আসছে। খুব সম্ভবত রানীগঞ্জের কাছাকাছি হয়তো হবে। তোমরা যদি এই জায়গাটা চিনে থাকো তাহলে তোমরা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও। এটা আমাদের জার্নি 3rd টোল প্লাজা, গোপালপুর। পালসি বললো মনে হয়, না পালসি তো অনেক আগে চলে গেছে। এটা হলো দুর্গাপুর থেকে 10 কিলোমিটার আগে আছে, এরপরে আছে দুর্গাপুর। ঘড়িতে সময় হয়েছে 5টা 48, আর একটু একটু আলো বেরোতে শুরু করেছে, দেখতে পাচ্ছ। আর আমরা পৌঁছে গেছি ঝাড়খণ্ড বর্ডার। এত ঠান্ডা লাগছে ঝাড়খণ্ডে, এত ঠান্ডা লাগছে, মানে যতটা ওইদিকে ছিলাম, ওয়েস্ট বেঙ্গলে ছিলাম, এত কিন্তু ঠান্ডাটা ছিল না। নর্মালি বেশ 100-120-তে গাড়ি চালালাম, কিন্তু এখানে 100-তে চালাচ্ছি, মানে হাড় কাঁপিয়ে দিচ্ছে, এত ঠান্ডা। তো তোমরা কিন্তু অবশ্যই লাইনারটা পরে এসো, কারণ এদিকে কিন্তু বেশ ঠান্ডা আছে। আমি তো পস্তাচ্ছি, তোমরা পস্তিও না। আপাতত একটু একটু সময় নিয়ে একটু বসলাম, কারণ একটু ঘুম ঘুম পাচ্ছিল একটু আগে, তাই ভাবলাম একটু চা খাওয়া যাক। তো দুজনে মিলে এখন একটু চা খাচ্ছি ঠান্ডার জন্য। মানে আসলে ব্যাপারটা বুঝতে পারিনি যে এখানে এতটা ঠান্ডা হবে। ফেব্রুয়ারি মান্থে ঠান্ডা হয় ঠিক আছে, বাট ক্লাইমেট যেটা দেখলাম আমরা সব দেখেই এসেছি, যেখানে বেশ গরম আছে। ভোরবেলাতে এত ঠান্ডা পড়বে আনএক্সপেক্টেড ছিল। তো বন্ধুরা আমি তোপচাঁচি এখন ক্রস করছি। তোপচাঁচির ঠিক এই জায়গাটায়, এই বিল্ডিংটার এইখানটায় আমার লাস্ট ভিডিওতে দেখতে পাবে, যখন আমি লাদাখ গেছিলাম 2024-এ। তো 2024-এর লাদাখ সিরিজে দেখতো এইখানটা ঠিক একটা কিন্তু অ্যাক্সিডেন্টের ভিডিও দেখিয়েছিলাম। দেখো পাহাড়টা দেখো একবার, কি দারুণ লাগছে। ঝাড়খণ্ডের পাহাড় কত কাছে আমাদের। মন্দিরটা দেখতে পাচ্ছিস, পরেশনাথ, ওই যে পরেশনাথের মন্দিরটা এখান থেকে দেখা যাচ্ছে চোখে, খালি চোখে দেখতে পাচ্ছি, জানি না ক্যামেরাতে কতটা দেখা যাচ্ছে। দেখো কত সুন্দর সাইক্লিস্ট, কত তরোয়াল, দেখো কোদাল, সব কিছু আছে এখানে। দেখ কত সুন্দর বিক্রি হচ্ছে, দেখ তরোয়ালগুলো দিয়েছিস, তরোয়ালগুলো এগুলো শো পিস করেও ঘরে রাখা যাবে, প্লাস
ইউজ করতে পারবে। এখনও পর্যন্ত আমি বাইক চালিয়ে নিয়েছি অ্যারাউন্ড 324 কিলোমিটার। তো 324 কিলোমিটার আমার চলতে সময় লেগেছে 4 ঘন্টা 54 মিনিট। আমি 5 ঘন্টায় ধরে নিলাম। তো 5 ঘন্টায় 324 কিলোমিটার নো ডাউট ভালো, মোটামুটি 60 থেকে 65 রেঞ্জে আছে পার আওয়ার। তাহলে বুঝতে পারছো 60 থেকে 65 রেঞ্জে যদি বাইক চালিয়ে থাকি তাহলে রোডে কিন্তু এক ফোঁটাও জ্যাম নেই। যেটা একটা সময় কিন্তু যখন শুরু হয়েছিল কুম্ভ মেলা তখন কিন্তু বেশ জ্যাম ছিল, মোটামুটি ঘন্টা দেড়েক দুয়েক মানুষ ওয়েট করছিল। প্রায় 300 কিলোমিটার একটা জ্যামের খবর এসেছিল যখন মৌনী অমাবস্যা ছিল, তখন 300 কিলোমিটার একটা জ্যাম ছিল। তো এখন সেই জ্যামটা আর নেই, টোটালটাই সাধু সন্ন্যাসীরা এখন ঘরের দিকে রওনা দিয়ে দিচ্ছে বা তাদের জায়গার দিকে রওনা দিয়ে দিয়েছে। এখন কিন্তু মোটামুটি মোটাইয়ের উপর বলা চলে যে কুম্ভ মেলা কিন্তু শেষের দিকে। রাস্তার মধ্যিখানে দেখো আছড়েছে, কিরমভাবে আছড়ে পুরো একদম অন্ততপক্ষে 2 ইঞ্চি ডাউন আছে। তো এরমভাবে যদি রাস্তাটা এরম খুলে রাখে আর রাতের অন্ধকারে যদি লাইটটা না জ্বলে তাহলে তো যে কোনো মুহূর্তে এখানে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তো এই জিনিসগুলো তোমরা যদি এই রোডে আসতো তো জাস্ট গিরিডি যে চেকপোস্ট আছে, গিরিডি চেকপোস্ট ক্রস করার পরেই কিন্তু তোমরা দেখতে পাবে এই ধরনের খনন কাজ চলছে। এখন সমস্যা হতে পারে রাত্রে যদি তোমরা এটা ক্রস করো, দিনের বেলা তবুও দেখতে পাবে, রাতের বেলা ভীষণ অসুবিধায় পড়ে যাবে। ঝাড়খণ্ডে এই এলাকায় একটা জিনিস দেখলাম, দেখো এখানে কী সব বিক্রি হচ্ছে। দেখো ইউরিয়া পাম্প, জলের মধ্যে কোনো ইউরিয়া দিয়ে কোনো কিছু তৈরি করে দেখাচ্ছে। তো এই এলাকায় খুব বেশি বড় বড় বাড়ি কিন্তু নেই এই এলাকাগুলোতে, এগুলো একটু আরবান এলাকা, একটু মানে রোডের সাইডে হলেও, বাট এগুলো সিটি নয়। ঝাড়খণ্ডের মেন সিটি তো হলো রাঁচি। তো রাঁচিতে কিন্তু বড় বড় ইমারতওয়ালা বাড়ি দেখতে পাবো, কিন্তু এই সমস্ত জায়গায় সব বাড়ি তুলনামূলক 90% একই ধাঁচে তৈরি। কিন্তু এইটা শহরের উপর দিয়ে যাচ্ছে, ওটা 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 হাইওয়েতে ধরবে, ওইটাই ধরি। হ্যাঁ, রোড কত উঁচু করছে দেখেছিস? লাস্ট বারে যখন এসেছিলাম আমার সঙ্গে একটা স্ক্যাম হয়ে গেছে এখানে। এই যে ভাঁড়গুলো দেখতে পাচ্ছ, এখানে সব ছোট ছোট ভাঁড়, বড় ভাঁড়, সব রকম ভাঁড় আছে। তো এই ভাঁড়গুলোতে অ্যাকচুয়ালি এরা মিষ্টি বিক্রি করে। এবার আমি তো বুঝতে পারিনি, আমি তখন গরমকাল, প্রচণ্ড গরম, রোদ্দুরে কাঠফাটা রোদ্দুর, আমি চেয়েছিলাম যে লস্যি পাবো হয়তো, কিন্তু লস্যির বদলে দেখি এক ভাঁড় আমাকে মিষ্টি দিয়ে দিয়েছে। লস্যির বদলে এক ভাঁড় মিষ্টি দিয়ে দিয়েছে। এই যে সব ভাঁড়গুলো ওরকম সাজানো আছে। তো আমি ভেবেছিলাম লস্যি পাবো, তো আমি জাস্ট গিয়ে বলে দিয়েছি যে এক ভাঁড় দাও, এই ভাঁড়টা কত, তো ভাঁড়ের হিসাব করেছিলাম, ঠিক আছে। তো ভাঁড় হিসাবে আমি যখন বসে আছি হঠাৎ দেখি এক পুরো ভাঁড়ের ভর্তি করে মিষ্টি নিয়ে চলে এসছে। আমি বললাম মিষ্টি চাই না, আমার লস্যি চাই। এবার ওদের ভাষায় বললো এখানে তো ওইটা পাওয়া যায় না। আমি বললাম সে কি, আমি তো ভাবলাম লস্যি। বাইরে এবার বেরিয়ে দেখছি ভাঁড়ের মধ্যে না মিষ্টিগুলো সাজানো আছে। পুরো স্ক্যাম হয়ে গেছে আমার সঙ্গে। আমরা এখন যাচ্ছি সেই কুখ্যাত যে জঙ্গল, সেটা হলো চৌপাড়ানের জঙ্গল। একটা সময় আজ থেকে 10 থেকে 15 বছর আগে হয়তো এই জঙ্গলের কিন্তু ভীষণ নাম ছিল, মানে ডাকাতির হিসাবে নাম ছিল। মানুষের খোয়া যেত, মানুষের ধন সম্পত্তি লুট করে নেওয়া হতো, গাড়ি লুট করে নিয়ে চলে যাওয়া হতো এবং অনেক সময় মেরেও ফেলতো। সেই ডাকাতির জঙ্গল যার নাম চৌপাড়ানের জঙ্গল ঝাড়খণ্ডের, আমরা সেই জঙ্গল ক্রস করছি। কিন্তু আজকের ডেটে কিন্তু আর তার কোনো রকম অস্তিত্ব নেই। সেই সমস্ত জিনিস যেগুলো আগে ঘটে গেছে কিচ্ছু নেই, কারণ এখন অনেক উন্নত হয়ে গেছে, ঝাড়খণ্ড অনেক চেঞ্জ হয়ে গেছে, ঝাড়খণ্ডের মানুষজনও অনেক চেঞ্জ হয়ে গেছে। ফলে এখন কিন্তু আপনি রাত্রেও চলে আসতে পারবেন, কারণ এখানে জঙ্গল নামে আছে, বাট জঙ্গলের মিডিলে মোটামুটি 100, 200, 300 মিটারের মধ্যে একটা না একটা হোটেল, ধাবা বা কাজ চলছে রোডের, সেরকম সব কিছুই পাবে। কিন্তু এখানে দেখতে পাবে আমার ভিডিওতে, ঠিক আছে, সব রকম সব কিছু, হোটেল, ধাবা, অনেক কিছু আছে এখানে। এই কনস্ট্রাকশনও চলছে এখানে। তো এখানে ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ, এটা ঠিক যে যদি আপনি অনেক কিছু অর্নামেন্টস বা কিছু নিয়ে আসেন, এগুলো একটু করে রাখবেন, মানে এই জঙ্গলে ঢোকার আগে একটু সাইড করে নেবেন,
কারণ এখানে ধাবাতে যখন যাবেন বা ধাবাতে গিয়ে কোনো খাচ্ছেন, তখন তো ধাবার যে মানুষগুলো থাকবে বা ওখানে কোনো এমন কোনো ব্যক্তি থাকবে না যে আপনার কোনো রকম ক্ষতি করতে পারে না, এমন তো তা নয়। কারণ আমরা জানি না কে কখন কি করতে পারে, তাই এখানে একটু ওই শো অফ না করলেই ভালো। বাদবাকি রোডের যদি বলেন, তো রোডের ক্ষেত্রে ইদানিং ইনসিডেন্ট এখনও পর্যন্ত আর কোনো ঘটেনি, অ্যাক্সিডেন্ট ছাড়া। অ্যাক্সিডেন্টই শুধুমাত্র ঘটছে, অ্যাক্সিডেন্ট ছাড়া আর কোনো রকম ওই ধরনের খারাপ কাজ এখনও পর্যন্ত আর ঝাড়খণ্ডের এই চৌপাড়ান জঙ্গলে কিন্তু হয়নি। কোথা দিয়ে যাচ্ছি দেখো, রোড ওইখানে আর আমরা বাইক চালাচ্ছি এইখানটায়, জায়গা দেখো বাবারে বাবা। সোজা যাবো না এটা দিয়ে যাবো? কি অবস্থা, বারাণসী পর্যন্ত ঢুকিনি এখনো, প্রয়াগরাজ তো দূরের কথা। ঘড়িতে সময় হয়েছে 4:31 আর এখনো পর্যন্ত 146 কিলোমিটার প্রয়াগরাজ সঙ্গমের ডিস্টেন্স। আমি কিন্তু এই পথ ধরে সোজা যাচ্ছি না, আমি সায়দাবাদ থেকে বাঁদিকে নিয়ে নেবো, বাঁদিকে নিয়ে শর্টকাট যেটা সঙ্গমে যাওয়ার পথ, এখন যেটা কনজেস্টেড হবে, রাতের দিকে একটু ভিড় হবে, কনজেস্টেড হবে এবং রোড ব্লক করবে, অনেক রকমের সমস্যা হবে। সেই জন্য ওটার থেকে বেরোনোর জন্য একদম সঙ্গমের কাছে গিয়ে আমি একটা রুম নিয়েছি, রুমটা দেখিয়ে দেবো, রুমের রেন্টও বলে দেবো। খুব চিপেস্ট রুম একটা দিনের জন্য থাকার জন্য, ঠিক আছে, খুবই চিপেস্ট রুম আছে। সেই রুমটা দেখে তোমাদেরকে জানিয়ে দেবো কত টাকা ভাড়া পড়ছে এবং কি হচ্ছে। বারাণসী ক্রস করছি, ব্রিজের নিচ থেকে মা গঙ্গা বয়ে গেছে আর ওই দিকে দেখা যাচ্ছে বারাণসীর ঘাটগুলো। যদিও এখান থেকে আমি রোডের এপারে আছি, তাই আমি তোমাদের দেখাতে পারছি না। মামা যখন উঠেছিল তখনও একটা সুন্দর সানসেট হচ্ছে, জানি না ক্যামেরাতে কতটা ভালো আসছে, কিন্তু চোখে দেখছি একটা অসাধারণ সানসেট। মানে খুব কম এমন দিন গেছে যেরকম এই ধরনের সানসেট আমি দেখতে পেয়েছি। ভাই ডবল ডেকার বাস দেখেছি, শতাব্দী এক্সপ্রেস দেখেছি, ডবল ডেকার টেম্পু দেখে নাও। ডবল ডেকার টেম্পু তোমাদের আমার এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, দেখো ওপরে মানুষ নিচে মানুষ, ডবল ডেকার টেম্পু। তোমরা ঝুনসি থেকে ঢুকে যেতে পারো, ঝুনসি থেকে বাঁদিকে নিয়ে নেবে, একটা কাঁচা রাস্তা পাবে, ওই ঝুনসি থেকে বাঁদিকে যেরকম পাবে পরপর গাড়ি আছে, এই রোড ধরে যদি চলে যাও পুরো সঙ্গমের কাছে চলে যাবে। তোমাকে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা ওয়েট করতে হবে না। আর এখানে 4 চাকা 2 চাকা 3 চাকা সব চলে যাবে। দেখছো লাইন দেখো এই রোডে যাওয়ার জন্য, ধুলো উঠছে পুরো মাখন। সব অন্ধকার রোডের মধ্যে দিয়ে যাচ্ছি, পাড়ার মধ্যে দিয়ে এটা একটা যাচ্ছি। ওই যে জ্যামটা পড়েছে, ওই জ্যামটা আরে হবে না, ওই জ্যামটা পার্কিংয়ের জ্যাম। আমরা এন্টার করে গেছি SRJ ইন্টার কলেজ, দেখতে পাচ্ছ এখানে হোর্ডিং দেওয়া আছে। তো এইটা ওই যে রুমটা দেখতে পাচ্ছ, ওই যে রুমটা, ওইটা হলো আমাদের স্টে রুমটা। তোমাদের আমি ভেতর থেকে দেখিয়ে দেবো। তো ব্যাপারটা হলো এটা একটা স্কুল, ইন্টার কলেজ। অ্যাকচুয়ালি এখানে ক্লাস 1 থেকে 12 অবধি সমস্ত বাচ্চাদের যে স্কুল হয় তাকেই ইন্টার কলেজ বলা হয় উত্তরপ্রদেশে। চলো তোমাদের রুমটা দেখিয়ে দিচ্ছি। এই হলো রুম, এই আমাদের এটা এর উপর রেখে দেয়। এই হলো একটা ছোট্ট ডিম আলো, এই হলো আমাদের বেড। যদিও বেডটা কিন্তু দেখো নিচ থেকে এটা কিন্তু খাটিয়া, খাটিয়াকে দুটো জুড়ে দিয়ে দুটো বালিশ, দুটো কম্বল দিয়ে, ও আর একটা জিনিস ভুলে গেছি, আর একটা অল আউট দিয়ে। এই রুমের ভাড়া হচ্ছে 2000 টাকা পার ডে, পার নাইট বলতে পারো। দুপুর 12টা চেক ইন এবং দুপুর 12টায় চেক আউট, এইরকমভাবে এদের চলছে। এটা অ্যাকচুয়ালি 4 শেয়ারের করে ওরা। এখানে দুটো বেড আছে, আর একটা দুটো বেড এখানে দিয়ে এটা 4 শেয়ারের করে, 5000 টাকা নেয়। এখানে দেখো না কি লেখা আছে, দেখো ঠিক আছে, সিজন অফ দ্য ইয়ার, স্প্রিং, সামার, মনসুন, অটাম, উইন্টার। এটা কিন্তু স্কুল খুব সুন্দর রেখেছে কিন্তু,
হ্যাঁ, এটা স্কুলের একটা ক্লাস কিন্তু এটা, যে এখানে কিন্তু কোনো খাবার জল বা কোনো কিছু নেই, শেয়ার টয়লেট, অ্যাটাচ টয়লেট কিছু নেই, যেহেতু স্কুল বুঝতে তো পারছো ওটা স্কুলে কখনো এই ধরনের জিনিসগুলো হয় না, তাই শেয়ার টয়লেট। জল কিন্তু বাইরে দিয়ে কিনে খেতে হবে, কিনে নিতে হবে। স্নান করার জন্য তুমি শেয়ার টয়লেট ইউজ করতে পারো, ওখানে একটা বেসিন আছে, বেসিনে ইউজ করতে পারো। তো যারা কুম্ভতে আসছো, যদি তোমাদের বাজেট কম থাকে তো তোমরা কিন্তু এই ধরনের রুম কিন্তু অ্যাফোর্ড করতে পারো 2000 টাকার মধ্যে। আমি অনেক ছোট ছোট হোটেল, লজ, সেই সমস্ত জায়গায় জিজ্ঞেস করেছি, পার ডে ওদের রেট চলছে মোটামুটি 8 থেকে 10,000 টাকা। 8 থেকে 10,000 টাকা পার নাইটের রেট। আমি শুনে অবাক, মানে 10 টাইমস ইনক্রিজ করেছে ওরা। মানে রুমগুলো দেখলেও তোমার ভক্তি হবে না, সেই রুমের ভাড়া 10,000 টাকা। অসম্ভব মানে রকমের একটা চূড়ান্ত বিশৃঙ্খলা হচ্ছে এখানে। কুম্ভকে সামনে রেখে যেভাবে উত্তরপ্রদেশে এই জিনিসগুলো হচ্ছে, সেগুলো ঠিক না। আমরা শরণার্থী যারা আসছি, আমরা কুম্ভ স্নান করতে আসি বা যে কোনো পারপাসে আসি না কেন, বাট এরা কিন্তু সেটা কিন্তু ইউজ করে নিজেদের ডেভেলপমেন্টের কাজেই লাগাচ্ছে। আলটিমেটলি আমাদের লস না, এটা যদি অন্যান্য জায়গায় কোনো ফেস্টিভ্যাল হতেই পারে, বাট তার জন্য মানুষকে ওভারচার্জ করাটা আমার মনে হয় ঠিক না। ওভারচার্জ করাটা ঠিক না, তুমি রিজনেবল রেট নাও, বাট ওভারচার্জ করাটা সবার পক্ষে সম্ভব নয়। তারা 10,000, 8,000, 5,000 টাকা রুম নেবে। যাদের সম্ভব নয় তারা কুম্ভ মেলার ওখানেই আশ্রয় নিচ্ছে, টেন্টও পাচ্ছে না তারা ওপেন আকাশের নিচেই তারা থেকে যাচ্ছে, রাত কাটিয়ে যাচ্ছে এবং কুম্ভ স্নান করে যাচ্ছে। এটা আমার মনে হয় খুব একটা ভালো হলো না শরণার্থীদের জন্য। উত্তরপ্রদেশে ফেমাস এগুলো সব কাঁচা আছে, দেখো চালও কাঁচা আছে, দেখো চালটা মাপলো, এইবার ওগুলোকে মেপে দেন বালির মধ্যে দিয়ে দেবে, তারপরে ওটাকে একটা মিশ্রণ করবে। কত সুন্দর বানাবে দেখো। চালগুলো সব ফুটে যাচ্ছে, রে মুড়ি হয়ে যাচ্ছে। গুড মর্নিং ফ্রম প্রয়াগরাজ। তো আমরা বেরিয়ে পড়লাম, অনেকটাই বেলা হয়ে গেল, এখন প্রায় 9:45 হয়ে গেছে। আশা করছি বেশ ভিড় হয়ে গেছে। স্টের ব্যাপার বলি, যেখানে স্টে ছিল রাত্রে কিন্তু প্রচন্ড মশা ছিল, ওরা মশা মারার জন্য অল আউট দিয়েছিল, বাট কোনো কাজ করেনি, বিকজ উইন্ডো খোলা ছিল। উইন্ডো যদি বন্ধ না হয় তাহলে মশাগুলো মরবে কি করে, তো পালিয়ে যাচ্ছে। আবার এলাকাটা দেখে না একবার, এই দাদা যাচ্ছে, হাতে ড্রাম নিয়ে নিয়েছি আমরা 5 লিটার চান করে একেবারে নিয়ে আসবো। এই হলো এলাকাটা, এখানকার ঘর। এই দেখো এলাকাটা দেখো, মোটামুটি ঠিক আছে। এখানের বাড়িগুলো কিন্তু সেই মন্দিরের আকার আছে, দেখ মন্দির আকৃতি করেছে বাড়িগুলো। আমরা ওইখান থেকে টোটো ধরবো, টোটো ধরে যাব 22 নম্বর সেক্টর 22। তো মানে ভীষণ, মানে এখানে কেউ যেতে চাইছে না অ্যাকচুয়ালি, ওই দিকটা কেউ যেতে, এত ভিড় হয়ে গেছে এখন এই মুহূর্তে সঙ্গম পয়েন্ট এবং ওই তোমার নদীর যে আশেপাশের জায়গাটা এত ভিড় হয়ে গেছে। নো ভেহিকেল জোন তো করেনি, কিন্তু ভিড় অনেক হয়েছে, যার কারণে কেউ ঢুকতে চাইছে না ওখানে, কারণ ঢুকলে সে ফেসে যাবে। সে যত চাইছে একটু দূর পর্যন্ত ছেড়ে দেবে। এসে গেছি, আমরা যাচ্ছি সঙ্গম দুয়ারের দিকে। তো সঙ্গম দুয়ারটা সামনে বোর্ড আছে, এখান থেকে বাঁদিকে বেরোলে সঙ্গম দুয়ার। আজকে কিন্তু ভালোই ভিড় আছে, মঙ্গলবার আছে, বজরংবলীর বার আছে এবং ভিড় কিন্তু চোখে দেখার মতো আছে। নিচে দেখো জল দিয়েছে যাতে ধুলোটা না ওঠে, কিন্তু হিতের বিপরীত কাদাও হয়ে গেছে। এখন এই কাদার মধ্যে জুতো আটকে যাচ্ছে, মানে হাওয়াই চপ্পল আটকে যাচ্ছে। ভিড়টা দেখো একবার, ভিড়টা দেখো। সঙ্গম দুয়ার, এখান থেকে বাঁদিকে চলে যাব। আমরা সেক্টর 22 থেকে এসেছি। কালকে রাতে এইখান থেকে এসেছিলাম। এই হলো সঙ্গম দুয়ার, এখান থেকে ওপারে যেতে হবে। ভিড় দেখো, এই গাড়ি ভিড়টা দেখতে পাচ্ছ, ভিড়টা দেখো। এই জায়গাটা সঙ্গমে ওপারে যাওয়ার, পিপার পুলে ওঠার ব্রিজের ভিড়টা, প্রচুর লোক কিন্তু আজকে এসছে। তোমরা যারা আসছো আজকে, ভিড় কিন্তু ভালোই হচ্ছে। ওই জুসি রোডে
প্রয়াগরাজ ঢোকার আগে কিন্তু একটা মারাত্মক লেভেলের ভিড় আছে। সেই ভিড়টা মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা তোমার কিন্তু হাতে টাইম নিয়ে আসতে হবে, এক্স্যাক্ট টাইম আসতে পারবে না। সেইটা মাথা রেখে কিন্তু তোমরা প্ল্যান মানিও এখানে ঢোকার। আর এখানে স্নান করতে গেলে তোমাদের মেনলি যেটা ভালো হবে, সেক্টর 22 থেকে যেরকম আমরা ঢুকে গেলাম, সেক্টর 22 থেকে আমরা চলে যাব সঙ্গমের দিকে। তো সঙ্গমের দিকটা হলো ওই পারটায় আমরা যাব, গিয়ে স্নান করব, জল তুলবো এবং একটু মাটি নিয়ে আসবো, গঙ্গা মাটি। চলতে চলতে জায়গায় জায়গায় এরম বোতল বিক্রি হচ্ছে, মানে বোতল মানে জার বিক্রি হচ্ছে, ছোট বড় সব কিছুই এখানে কিন্তু দেখতে পাবে। চলার জন্য কিন্তু এইরকম বালির বস্তা দেয়া, মাটির বস্তা দেয়া এরম দিয়ে দিচ্ছে। বালি দেয়নি কারণ বালি ধুয়ে যাবে, তাই এগুলো মাটির বস্তা আছে, সাদা বালি মাটি মিশিয়ে এই বস্তাটা তৈরি করা হয়েছে, যাতে যারা আসবে এখানে স্নান করতে তাদের সবার সুবিধা হয়। দেখতে পাচ্ছ ভিড়ের, আমরা এখন মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি, কারণ এখানে জল এখন ভাটা পড়ে গেছে, তাই আমরা হাঁটতে পারছি এই জায়গাটায়। এখানে কিন্তু জল থাকে, বেশ ভালো মতনই জল থাকে। ওগুলো দেখে তোমরা বুঝতে পারছো, ওইগুলো জলের ওপরে দেওয়া হয়েছে, তা স্বভাবত এখানে বেশ জল আছে। আমরা যাব ওই দিকটায়, ওই দিকটা যাব, দেন ওই পার হব, ওই পার হয়ে স্নান করব। ঘাট, সঙ্গম ঘাট। তো আমরা এখন যাব, জলে নামবো, জলে নেমে ওই জায়গায় যাব। জলে নেমে গেছি, ওই দিক জল, হ্যাঁ 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 হ্যাঁ, ওই জায়গা থেকে ছেলেরা পার হচ্ছে, তো ওইখানে পার হবে। জলের তলায় কিন্তু দেখো তার আপেল ভেসে ভেসে যাচ্ছে। ভিড় কিন্তু চোখে দেখার মতো। জলে নেমে গেছি, আগে কিন্তু এখানে লক ছিল, এই জায়গাটা লক ছিল, এইখানেই স্নান করতে হতো। আজকে কিন্তু জল একটু কমে যাওয়ার ফলে মানুষ কিন্তু এটাকে ক্রস করে ওপারে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ। এখন ওপারে যাব, ঘরতালে আমি আগে। আচ্ছা, জল কম, জল কম, একটা নারকেল ভেসে ভেসে যাচ্ছে। আমরা জলে এসে গেছি, দেখতে পাচ্ছ কতটা জল। জল আজকে কম থাকায় কিন্তু আসতে পেরেছি এদিকে। জল অনেক কম, এই দেখো কতটা কম, দেখো এখানটায় অনেক কম আছে। ব্যারিকেডের এপারে আসতে দিয়েছি, জল কম থাকার জন্য ব্যারিকেডের এপারে আসতে দিয়েছে। দেখো তো এসে গেছি, দেখতে পাচ্ছ, দেখো ভিড়, দেখো ভিড় চোখে দেখার মতো আছে। আমরা যেখানেই স্নান করি না কেন, যমুনায় স্নান করি, ত্রিবেণী সঙ্গমে স্নান করি কি গঙ্গায় স্নান করি, এই পবিত্র কুম্ভের ওপর থেকে যে জলটা বয়ে গেছে সেটাই মহান। সেই জলটা গায়ে পড়লেই আমাদের মুখ পাওয়া যাবে। 850 কিলোমিটার 2 দিন রাইড করে আমরা এখানে পৌঁছেছি। একদিনে রাইড করে আমরা এখানে পৌঁছেছি। তাই এখানে আসাটাই সবচেয়ে বড় জিনিস। একদম বললাম কি পাপ ধুলাম কি সেটা বড় জিনিস নয়, এখানে আসাটাই সবচেয়ে। সবাই তো আর পাপ করে এখানে পুণ্য করার জন্য আসে না, এখানে নিজের মানে ভগবানের প্রতি ভক্তিটা থাকে বলেই কিন্তু এখানে আসে। আর এটা একটা মহা যোগ, যেটা 144 বছর এই প্রথম এসে আমাদের জীবনকালে আমাদের একবারই দেখা। সনাতন ধর্মের যে সব থেকে বড় যে ক্ষমতা এই মহাকুম্ভে আসলেই পাওয়া যায়। ঠিক আছে, যার জন্য প্রায় 52 থেকে 55 কোটি মানুষ আজকে প্রয়াগরাজে আসতে পেরেছে, এবং তার একমাত্র কারণ হলো মানুষের বিশ্বাস। এই বিশ্বাসের জন্যই মানুষ কিন্তু এত দূর আসতে পেরেছে। তো যাই হোক, এবার আমরা স্নানের দিকে যাব, তার আগে একটু পুজো করে নিই। এখানে দেখতে পাচ্ছ অসংখ্য পুজো, সব এক্ষুনি পুজো করলো এনারা। মা গঙ্গাকে পুজো দেওয়ার পর ডুব দিচ্ছে। এখানে একজন সাধু এসছে, পুজো স্নান করছে, এই দেখো।
আমরা জলের মধ্যে নেমে গেছি, এবার খালি একটু ডুব মারবো দুজনে মিলে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর। জয় কুম্ভের জয়, জয় মহাকুম্ভের জয়, জয় মা গঙ্গার জয়। আমার গামছা খুলে যাচ্ছে মাথা থেকে। তো দেখতে পাচ্ছ কুম্ভ স্নানের জন্য চলে এসেছে, ওই দেখো উপর হেলিকপ্টার যাচ্ছে। কটা ডুব মারলাম বুঝতে পারি, ভুলে গেছি যে কটা ডুব মেরেছে। দাদা গির গিয়া, আমি জল একটা ভরছি, আমারটা ধর। বন্ধুরা জলের টান এসে গেছে, জলটা ভরে নি। জল ভরা হয়ে গেছে, আমার জল ভরা হয়ে গেছে, গঙ্গার জল, গঙ্গার মাটিও নিয়ে নিয়েছি। তো এবার প্রচণ্ড রোদ্দুর, রোদ্দুরের তাপ কিন্তু নেই, কিন্তু রোদ্দুর আছে। দাদার হয়ে গেছে, দাদা উঠে গেছে, দাদা কোন দিকে আছে হারিয়ে গেছে দাদা, বুঝতে পারছি না। জল ভরে নিয়েছি, হর হর মহাদেব। চলো মহাকুম্ভের স্নান আমার হয়ে গেছে। জল নিয়ে স্নান করছি, তো হর হর মহাদেব। এক দুই চলো হয়ে গেছে। তো হয়ে গেছে স্নান, সবার জন্য জল নিয়ে নিয়েছি, এই জলেই সবাই স্নান করে নেবে একটু একটু করে। হয়ে গেছে, শরীরটা একদম দেখ রিল্যাক্স হয়ে গেল না, কেমন একটা সেই মানে এত যে কষ্ট হয়েছিল। হ্যাঁ আমি 7-8টা ডুব দিয়েছি, ঠিক আছে। তোর তো টাকে চুল নেই রে। সব সাইডে জল আছে, এটা জেগে জেগে উঠেছে। কোনটা? ওই তো ওদিক দিয়ে যাচ্ছিল, অল্প জল দিকে তো আমরা এই আইল্যান্ডটার মধ্যে আছি, আইল্যান্ডটাই হলো সঙ্গম স্থল। তো এই দেখো এই যে শুকনো জায়গাটা দেখতে পাচ্ছ, আমরা ওইখানটা চান করেছিলাম ওর ওপরটায়, ঠিক আছে। এই শুকনো জায়গাটা কিন্তু একটু পরে জোয়ারের যখন জল আসবে হাই টাইডে কিন্তু এটা কিন্তু ডুবে যাবে, আর দেখা যাবে না এই সঙ্গম স্থলটা, যেখানে গঙ্গা যমুনা সরস্বতীর মিলিত বন্ধন আছে, ঠিক আছে। এইখানে এই জন্যই এটাকে সঙ্গম স্থল বলা হয়। তো এইটা কিন্তু পুরো ডুবে যাবে এবার, একটু পরে জোয়ার আসতে শুরু করেছে, তাই জল বাড়ছে। দেখছো ওই ব্যারিকেডটা দেখতে পাচ্ছ, ওই ব্যারিকেডের ওপারে কিন্তু স্নান করতে দিত, যেহেতু সঙ্গম পর্যন্ত যাওয়া যাচ্ছে না বলে। তো এখন ভাটার টানে
সঙ্গম দেখা গেছে, তাই সবাই কিন্তু স্নান করছে। ঠিক আছে, দেখতে ভিড় দেখো, ঠিক ঠিক করছে এই জায়গাটায়। ওরা এখানে আসছে না বলে ওরা ওইখানেই ব্যারিকেডের ওপারেই স্নান করছে, কিন্তু ওরা, আমরা এপারে এসে স্নান করেছি, এবার এটা ক্রস করে ওপারে চলে যাবো। পারাপার হচ্ছে, এইটার ওপারে স্নান করতে দিচ্ছিল, ঠিক আছে, এর ওপারে স্নান করতে দিচ্ছিল। এখন কেন ওখান দিয়ে চলে যাই, কাছাকাছি তো। আয় উপরে উঠে যাবে, দা উপরে উঠে গেছি, দেখেছো এই ব্যারিকেডের এপারে আসতে দিত না, এখন জল কমে যাওয়ায় মানুষ কিন্তু এপারে চলে আসছে। এটা ওপার হয়ে গেছি, সবাই দেখো বোটে করে যাচ্ছে যাতে ভিজতে না হয়। দাঁড়া, शिव जी का फल दे रहे, गले में पहनना पंचमुखी सदा सुखी रहे। ले बेटा नहीं है, जाकर आप परिवार अच्छा रहेगा। हम नागा बाबा है। कौन है? नागा बाबा है। अच्छा सा दान दे के जब भोजन हो जाए 5 साधु का। कितने साधु का? उसको भी एक दर्शन दे देंगे। कितने साधु का भोजन हो जाए? 5 साधु। हाँ, ऐसा दान दे के जा बेटा, या तेरी झोली भरी रहेगी। हम नागा जी है। कौन है? नागा बाबा है। या आनंद हो जाए और झोली तेरी भरी रहेगी, धन की कृपा रहेगी। नाराज तो नहीं है? नहीं, दिल से दिए। सुन ले, रणजीत के लंडी को 5 दंड में, अगर दंड में भर्ती, के डॉक्टर दंड में भर्ती। कितना प्राइस कितना है? सोना में मरकत है। এটা এক মুখী, এইটাই শুধু এক মুখী, এগুলো 5 মুখী। 300 रुपया। अच्छा की अच्छी कीमत मिलेगी, अच्छा लेना हो। তো তোমরা এরম অনেক রুদ্রাক্ষের দোকান পাবে। যারা জানো রুদ্রাক্ষ বিষয়ে, রুদ্রাক্ষ চেনো, তারাই একমাত্র রুদ্রাক্ষ কিনবে। দেখলে এখানে বললো 300 টাকা, তো 300 টাকা রুদ্রাক্ষ কেন, 3000 টাকা রুদ্রাক্ষ আছে, ঠিক আছে, অনেক দামি দামিও আছে। ওটা দিচ্ছ। তো যারা জানো সেই হিসাবেই কিনবে, এখানে ঠকানোর লোক কিন্তু প্রচুর আছে। তো হয়ে গেল আমাদের স্নান, দেখলে কতটা ভালোভাবে স্নান করতে পেরেছি। একটু জল খেয়ে নিচ্ছি, লেবু জল 40 টাকা। 2 গ্লাস কর দিজিয়ে, 2 গ্লাস। এইখান থেকে যে রোডটা সোজা চলে যাচ্ছে, সেই যে বেলুনটা দেখতে পাচ্ছ, ওই বেলুন পর্যন্ত এখান থেকে প্রায় 3 কিলোমিটার এখন পায়ে হেঁটে। ওখান থেকে সেক্টর 22 আছে, সেক্টর 22 ওখান থেকে আমরা টোটো বা অটো ধরে আমাদের ইয়েতে যাব, জায়গা যাব। ঠিক আছে, এই 6টা যোগের মধ্যে প্রথমটি হলো পৌষ সংক্রান্তি, দ্বিতীয় মকর সংক্রান্তি, তৃতীয় ছিল মৌনী অমাবস্যা, চতুর্থ ছিল বসন্ত পঞ্চমী, পঞ্চম যোগ ছিল মাঘী পূর্ণিমা এবং ষষ্ঠ যোগ আছে মহাশিবরাত্রি। তো এই টোটাল 6টে যোগে স্নানের দিন ঠিক করা হয়েছে। তো সেই জন্যই আমরা এই পঞ্চম এবং ষষ্ঠের মধ্যিখানে চলে এলাম, কারণ এবার ভিড় বাড়বে আস্তে আস্তে। শেষ স্নান যেটা আছে মহাশিবরাত্রিতে, তো ওই জন্য ভীষণ ভিড় বাড়বে। তাই অনেক কিন্তু নাগা যারা সাধু ছিল তারা কিন্তু বেরিয়ে গেছেন। মোটের উপর বলা যায় যে 95% বেরিয়ে গেছে, 5% হয়তো রয়ে গেছে। তোমরা জানো প্রায় 5 কোটি সাধু এসেছিল যখন কুম্ভ মেলা শুরু হয়েছিল। তো এই মুহূর্তে কিন্তু যে স্নানগুলো ছিল সব বেরিয়ে গেছে, তাই ওরাও চলে গেছে যে যার গন্তব্যস্থলে। এদিকে কিন্তু ভিড় এখনও আছে। তো আপাতত বাইক নিয়ে নিয়েছি র্যাপিডোর মতো, এখান থেকে যাচ্ছি এখন হোটেলের দিকে। এই যে দাদা যাচ্ছে, আমরা দুটো
দুজনে নিয়ে এখন যাবো আমরা ত্রিবেণীপুরম। তো সব দিক দিয়ে দেখতে গেলে মোটামুটি অ্যারেঞ্জমেন্ট এখানে ঠিকঠাক আছে, একটু রেট একটু হাই আছে ঠিক আছে, বাট একটা এত বছরের একটা মেলা, এতদিন পর একটা মহাযোগ একটু আধটু হবেই। তো মোটামুটি স্নান ভালো করে হলো, এবার বাড়ির দিকে যাওয়া হচ্ছে। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আজকে দুপুরবেলা আমরা বেরিয়ে যাব, একটু পরে লাঞ্চ করব, লাঞ্চ করে বেরিয়ে যাব। सभी स्कूल को अभी रूम में कन्वर्ट कर दिया। ये ऐसे 4-5 आदमी एक सोचो 50 करोड़ से ज्यादा आदमी आ गए हैं। বস বস বস। বুঝেছিস? এটা দিয়েছিলাম না? হ্যাঁ রে, জল আছে তো, জানি তো না, বেরিয়ে যাচ্ছে। প্রয়াগরাজ থেকে বেরোচ্ছি, সময় হয়েছে দুপুর 1:44, আর আমরা এখন প্রয়াগরাজ থেকে বেরোচ্ছি। প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছ, এখন সব স্টেশনের দিকে যাচ্ছে এনারা। এই যে ভিড়টা যেটা যাচ্ছে দেখতে পাচ্ছ, এটা সব স্টেশনের দিকে যাচ্ছে। এনাদের স্নান হয়ে গেছে, পূর্ণ স্নান হয়ে এনারা স্টেশনের দিকে যাচ্ছে। তো সমস্যাটা হচ্ছে দুপুরবেলা তো এই যদি রোদ্দুরের মধ্যে এত ভিড় হয় তাহলে প্রচণ্ড গরম লাগবে এই জ্যাকেট ট্যাকেট পরে। প্রয়াগরাজের টেম্পারেচার এই মুহূর্তে আছে 32 ডিগ্রি, ভালোই গরম, 32 ডিগ্রি चल रहा है। उधर से जाना था, इधर से आ गया, निकल जाइए, मिल जाएगा। इधर से जा सकते? आप नहीं जाइए, इधर से मिल जाएगा, वही रोड मिलेगा यहाँ पे। अच्छा, कोलकाता। ভাই প্রয়াগরাজ থেকে বেরিয়ে এখনো পর্যন্ত মানে টোটাল 198 কিলোমিটার এসছি, আর গাড়ি চলেছে প্রায় 8 ঘন্টা। 8 ঘন্টায় 200 কিলোমিটার, মানে বুঝতে পারছো মানে কোন লেভেলের জ্যাম আছে। তোমরা যারা আসছো তারা ফেরার সময়ের ব্যাপারটাও মাথায় রেখো, যে এই মুহূর্তে কিন্তু মানে রিটার্নের প্রচণ্ড প্রেশার আছে। ইউপিতে চলছে হেলিকপ্টার গাড়ি মনে হচ্ছে, বাহ। अच्छा, शादी करने जा रहा है का? कलाकार ही है भाई यूपी में। তো ফাইনালি আমরা দাঁড়ালাম সাসারামের একটু আগে আমরা দাঁড়িয়েছি। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, প্রচণ্ড খিদে, কারণ এরপরে আর খাবো না একেবারে, যেহেতু কাল সকাল মোটামুটি 8টা নাগাদ, 8টা বা 8:30টার মধ্যে আমরা কলকাতা রিচ করে যাব নিজেদের বাড়ি। তো এই রেস্টুরেন্টে দাঁড়ালাম, উত্তম ফ্যামিলি রেস্টুরেন্ট। তো আমাদের ডাল তরকা এসে গেছে, ডাল তরকা, স্যালাড আর হাত রুটি নিয়েছি, মোটামুটি 250 টাকার। हाँ नहीं, वो पानी का बोतल दे दीजिए। তো এখন আপাতত ভোজন ছাড়া যাক, ভোজন সেরে আবার বেরোতে হবে, আমরা বেশি সময় দিতে পারবো না। বন্ধুরা ঘড়িতে সময় হয়েছে রাত্রির 1টা, আর আমি এখন ক্রস করছি চৌপারনের জঙ্গল। বুঝতেই পারছো একটু ডিলে হয়ে গেছে ঠিকই, নাহলে এটা আমার ক্রস করার কথা ছিল 11টায়। প্রচণ্ড জ্যাম ছিল, প্রচণ্ড জ্যাম, মানে উত্তরপ্রদেশ থেকে বেরোনোর আগে মানে ঔরঙ্গাবাদের আগে অবধি এতটাই জ্যাম ছিল যে মানে এক সময় 25 মিনিট 20 মিনিট করে হোল্ড হয়ে যাচ্ছে, মানে গাড়ির চাকা নড়ছেও না, এরকম একটা ব্যাপার ছিল। তো নাও এখন চৌপারনের জঙ্গল ক্রস করছি। তো মানে যেটা মানে ফিয়ার করছিলাম যে এখানে বেশ ভয়ের ব্যাপার হতে পারে,
বিকজ আমরা 2 হুইলার নিয়ে যাচ্ছি, অনেকে তো 4 হুইলারে যাচ্ছে। তো সেরকম একটা কিছু দেখলাম না, কারণ প্রচণ্ড ইয়ে আছে, মানে আলো ভরা আছে। আর অনেক জঙ্গলের যে রোডের সাইডগুলো আছে, রোডের সাইড কিন্তু অনেকটাই ক্লিন করে দিয়েছে এবং রোডের সাইডগুলোতে কিন্তু সরকারি প্রজেক্টের কাজও চলছে, যার কারণে কিন্তু এখানে কিন্তু অনেকটাই কিন্তু মানে সেফ ব্যাপারটা বলতে পারো তোমরা। রাত্রির 1টার সময় চৌপড়ানের জঙ্গল ক্রস অনেকেই করতে চায় না, যে কারণে অ্যাভয়েড করে রাতের জার্নিটা ঝাড়খণ্ডের ওপর থেকে। তো আমার মনে হয় যে চৌপড়ান জঙ্গলটা মানে শুধু আমাদের মনের মধ্যেই আছে, বাট বাস্তবে কিন্তু সেই চৌপড়ান জঙ্গল বলে আর কিছু নেই। এখন কিন্তু এটা রোড হয়ে গেছে এবং রোড খুব ভালোভাবেই হয়েছে, যেখানে আপনি গাড়ি মোটামুটি 100 থেকে 120 স্পিডেও চালাতে পারেন, বুঝতে পারছেন তো। তা আমি এখন এই মুহূর্তে চালাচ্ছি 90-100-তে। সকালবেলা ক্রস করেছিলাম লাস্ট টাইম যখন আমি এসেছিলাম, পরশু দিন যখন এখান দিয়ে যাচ্ছিলাম, তখন কিন্তু আমি সকাল 9টায় ক্রস করেছি চৌপড়ানের জঙ্গল, এবং আজকে ক্রস করছি রাত্রির 1টায়। তো আমার গন্তব্যস্থল কলকাতা, এবং কলকাতা আমার পৌঁছাতে সময় লাগবে আরও এখনও পর্যন্ত প্রায় 11 ঘন্টা গাড়ি চালাবো। আর যদি ঠিকঠাক টানি তো 11 ঘন্টার মধ্যে আমি হয়তো 9টা বা 9:30টার মধ্যে কলকাতায় আমার বাঘাযতীন এলাকায় ঢুকে যেতে পারবো। চলো তাহলে তোমরা আমার সঙ্গে থেকে। পরে কিন্তু চাঁদটা বেশ সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ, জানি না ক্যামেরাতে কতটা দেখা যাচ্ছে, কিন্তু চাঁদটা বেশ সুন্দর লাগছে। চৌপড়ানের জঙ্গল কিন্তু এখন আলোয় আলোকিত হয়ে গেছে, গাড়ির আলোয়। একটা টান জার্নি হয়েছে, তোমরা তো ভালো করে বুঝছো। কালকে সন্ধে ওই 8টা নাগাদ, 8:30 নাগাদ আমরা গিয়ে পৌঁছেছি। তারপরে আবার আজকে দুপুরবেলা বেরিয়েছি, মানে রেস্ট একদমই পাইনি। সকাল থেকে গঙ্গা স্নানের জন্য প্রচুর হেঁটেছি, তারপর রেস্টই পাইনি। এসেই সঙ্গে সঙ্গে আবার বেরিয়ে গেছি ড্রেস পরে। তো ওই জন্যই একটা শরীরে একটা উইকনেস আসছে, ভালোই আসছে, যার জন্য একটু মাঝে মধ্যে চোখ লেগে যাচ্ছিল। তার জন্য সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেছি, দাঁড়িয়ে গিয়ে একটু রেস্ট নিয়েছি 10 মিনিট 5 মিনিট, যখন যেমন পেয়েছি সঙ্গে সঙ্গে রেস্ট নিয়ে আবার বেরিয়ে এসেছি। ফাইনালি চলে এলাম লেক গার্ডেন্সে। এটা হলো 9 নম্বর মোড় আমাদের, দেখতে পাচ্ছ। তো এখন সময় হয়েছে ঘড়িতে 10:40, আর আমি লেক গার্ডেন্স ফ্লাইওভারের কাছে চলে এলাম। আর মাত্র 5 মিনিট তারপরেই বাড়ি। এত জ্যাম। সাঁতরাগাছির এখানে ফাঁকা ছিল, বাট কলকাতা শহরে জ্যাম। পয়েন্টে চলে আসি। তো আমার ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট এবং শেয়ার করে দিও। তোমাদের কমেন্ট অলওয়েজ ওয়েলকাম। তোমাদের কমেন্ট ভালো খারাপ দুটোই আমি চাই। যদি খারাপ হয় তাহলে সেটাকে ভালো করার চেষ্টা করব, আর যদি ভালো হয় তাহলে ওয়েল অ্যান্ড গুড। আমি ভালো ব্লগ করতে পারছি একটু একটু করে। যাই হোক, তো প্রচণ্ড কষ্ট হয়েছে। আমার গাড়ি চলেছে 822 কিলোমিটার এখনও পর্যন্ত। কালকে দুপুরবেলা 2:45 থেকে মনে হয় আমি বেরিয়েছিলাম, খেয়াল নেই ঠিক মাথায়, ওর আমি 2:30টার পরই বেরিয়েছি। আর এখন হয়ে গেল সকাল 10:45-42। তো বুঝতেই পারছো কতক্ষণ আমি জার্নি করলাম, প্রায় অলমোস্ট 18 থেকে 20 ঘন্টা। তো এই যে এতক্ষণ টানি ননস্টপ, মানে আমি বলতে চাইছি ওইরকম ননস্টপ নয় যেরকম লোকে ভাবে যে টানা গাড়ি চালিয়েছি। না, মাঝে রেস্ট নিয়েছি, খেয়েছি, ওয়েট করেছি, যখন ঘুম পেয়ে গেছিলো একটু চোখে জল দিয়েছি করে আপাতত এখন কলকাতা শহরে ফিট অ্যান্ড ফাইন। কলকাতা শহরে ঢুকে গেছি ফিট অ্যান্ড ফাইন। রবিবার রাত্রি 1টা নাগাদ বেরিয়েছিলাম, আর আজকে ঢুকেছে। মানে বলতে পারো জার্নিটা কিন্তু ভীষণ ফাস্ট হয়েছে। কিন্তু টোটাল গাড়ি এখনও পর্যন্ত চলেছে 1654 কিলোমিটার। কিন্তু খুব গেছি আর এসছি, এরকম এটা বলতে পারো। মানে রেস্ট নেওয়ার আর সময় পাইনি, স্নান করেই আর দৌড়েছি। ব্লগটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করো, পুরো ব্লগটা দেখো। আমি একটাই সিরিজ বানাবো যার মধ্যে শুরু থেকে শেষ অবধি পুরোটাই থাকবে। তাহলে আপাতত আজকের জন্য বাই বাই। আমার রিলসগুলো অবশ্যই দেখো, রিলস এবং স্টোরি, ভালো ভালো স্টোরি আসবে। আসলে সময় পাইনি তাই ছাড়তে পারিনি, এবার ছাড়বো।